প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সকলকে জানাই আমার এই এনআর টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি জন ম্যাসফিল্ড কর্তৃক সংকলিত একটি বিখ্যাত কবিতা সি ফেভার, এই সি ফেভার কবিতাটির লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ সহজ বাংলা অনুবাদ করব। তোমরা যদি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার এই আলোচনা শোনো, তাহলে অবশ্যই এই কবিতা বোঝার ক্ষেত্রে তোমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ থাকবে না এবং এই কবিতাটি তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং জলের মতো সহজ হয়ে যাবে। তবে আজকের এই আলোচনা শুরু করার প্রাক্কালে তোমাদের প্রত্যেককে আবারও একবার বিনম্র আবেদন করছি, তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অথচ নিয়মিত দেখো, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করি। ক্লাস 10-এর ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত জন ম্যাসফিল্ডের লেখা একটি বিখ্যাত কবিতা হলো সি ফেভার। এই সি ফেভার কবিতাটির আমি বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করব। তো বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করার পূর্বে কবি জন ম্যাসফিল্ড সম্পর্কে এবং কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা বিষয় নিয়ে আলোচনা করা খুবই প্রয়োজন। তো প্রথম লেখক পরিচিতি নিয়ে আলোচনা করছি। তো জন এডওয়ার্ড ম্যাসফিল্ড তিনি 1878 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1967 সালে তিনি মারা গিয়েছেন। জন এডওয়ার্ড ম্যাসফিল্ড ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। জন এডওয়ার্ড ম্যাসফিল্ড ছিলেন একজন ইংরেজ কবি, রাইটার এবং লেখক, অ্যান্ড পোয়েট এবং কবি, লিউরিয়েট অব দ্য ইউনাইটেড কিংডম ফ্রম 1930 টিল হিজ ডেথ। মানে জন এডওয়ার্ড ম্যাসফিল্ড ছিলেন একজন ইংরেজ কবি, ইংরেজ রাইটার এবং তিনি ছিলেন মানে কবি বিজয়ী, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ কবি হিসাবে তিনি স্বীকৃতি লাভ করেছিলেন ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডে। লিউরিয়েট শব্দের অর্থ হচ্ছে কবি বিজয় বা কবি শ্রেষ্ঠ। ফ্রম 1930 টিল হিজ ডেথ মানে 1930 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত, অর্থাৎ 1930 সাল থেকে 1967 সাল পর্যন্ত তিনি ইউনাইটেড কিংডমের একজন লিউরিয়েট কবি অর্থাৎ কবি বিজয়ী অর্থাৎ কবি শ্রেষ্ঠ হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দি অথর অব দ্য চিলড্রেন নোভেলস, মানে তিনি আরও আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন মানে চিলড্রেন নোভেলস অর্থাৎ শিশুদের যে উপন্যাস, সেই উপন্যাস লেখার জন্য। যেমন তিনি লিখেছেন দ্য মিডনাইট ফক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস ইত্যাদি। এই সমস্ত শিশু উপন্যাসের জন্য তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। এই সি ফেভার কবিতার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কবি কি বোঝাতে চেয়েছেন সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। সি ফেভার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সি মানে সমুদ্র, ফেভার মানে হচ্ছে মানে জ্বর, এখানে সমুদ্রের জ্বর, এটা অ্যাকচুয়ালি একটি সিম্বলিক্যাল এবং রূপক অর্থে এটিকে ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি সামুদ্রিক যে দৃশ্যের বর্ণনা, সেই বর্ণনাটা ছিল অত্যাধিক সুন্দর এবং নয়নাভিরাম। একথায় সামুদ্রিক যে ল্যান্ডস্কেপ মানে সমুদ্রের যে মানে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবিটাই এখানে কিন্তু মানে কবি প্রকাশ করতে চেয়েছেন। The poem speaks of the excitement the poet feels at the anticipation of a sea voyage. এই কবিতাতে অ্যাকচুয়ালি বর্ণনা করা হয়েছে এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, সমুদ্র ভ্রমণের যে একটা মানসিক উত্তেজনা, সেই উত্তেজনা এখানে বর্ণনা করা হয়েছে। দ্য পোয়েট ফিলস, কবি অনুভব করেছে, অ্যাট দ্য অ্যান্টিসিপেশন মানে হচ্ছে প্রত্যাশা, অফ এ সি ভয়েস মানে সি ভয়েস মানে সমুদ্র যাত্রায় অংশগ্রহণ করার ফলে তার মনের মধ্যে যে উত্তেজনাপূর্ণ যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেই উত্তেজনাপূর্ণ প্রত্যাশাই কবি এই কবিতার মধ্যে প্রকাশ করতে চেয়েছেন। দ্য প্যাশনেট ডিসক্রিপশন অব দ্য সিজ ক্যাপ
প্যাশনেট মানে হচ্ছে আবেগপ্রবণ বা অনুরাগী, ডিসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা, অব দ্য সিজ ক্যাপ মানে হচ্ছে সমুদ্রের দৃশ্য। অ্যাকচুয়ালি সমুদ্র দৃশ্যের বা সামুদ্রিক সৌন্দর্যের যে প্যাশনেট বা আবেগপ্রবণ বর্ণনা তিনি করেছেন, সেই বর্ণনার মধ্যে কি প্রকাশ পেয়েছে? রিভেলস মানে প্রকাশ পাওয়া, প্রকাশ পেয়েছে দ্য ইটারনাল ডিজায়ার। ইটারনাল মানে হচ্ছে চির অমর, ডিজায়ার মানে হচ্ছে কামনা, অফ ম্যান মানুষের চিরন্তন যে কামনা, সেই কামনা এখানে এই সামুদ্রিক দৃশ্যের বর্ণনার মধ্যে প্রকাশিত হয়েছে। ম্যান সিক, যেটা মানুষ খোঁজে, সিক মানে হচ্ছে খোঁজা। দ্য স্প্লেন্ডার অফ নেচার, স্প্লেন্ডার মানে হচ্ছে জাঁকজমক বা উজ্জ্বল। অ্যাকচুয়ালি এই যে সামুদ্রিক বর্ণনার যে প্যাশনেট ডিসক্রিপশন, সামুদ্রিক বর্ণনার যে প্যাশনেট ডিসক্রিপশন, সেই প্যাশনেট ডিসক্রিপশনের মধ্যে এটাই প্রকাশিত হয়েছে, মানুষের প্রাকৃতিক সৌন্দর্যের যে উপভোগ করার যে চিরন্তন যে মানুষের কামনা, সেই কামনাই কিন্তু এখানটাই প্রকাশিত হয়েছে। অ্যাকচুয়ালি সমুদ্রের যে প্যাশনেট ডিসক্রিপশন বা বর্ণনা, সেই বর্ণনার মধ্যে প্রকাশিত হয়েছে মানুষের মনের চিরন্তন কামনা প্রাকৃতিক সৌন্দর্য খোঁজার জন্য। একথায় প্রাকৃতিক সৌন্দর্য খোঁজার মানুষের মনের যে চিরন্তন কামনা, সেই কামনাটাই প্রকাশিত হয়েছে এই সামুদ্রিক দৃশ্যের বর্ণনার মধ্য দিয়ে। কবি এই কবিতার মধ্য দিয়ে সমুদ্রের যে দৃশ্য, সমুদ্রের যে নয়নভিরাম সৌন্দর্য, সেই সৌন্দর্যই কবি জন ম্যাসফিল্ড সি ফেভার কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। এবার আমরা সরাসরি কবিতাটির আলোচনা, বেঙ্গলি অ্যানালাইসিস শুরু করব। কবিতা সি ফেভার, কবি হলেন জন ম্যাসফিল্ড। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. I বলতে এখানে বোঝানো হয়েছে, কবি ম্যাসফিল্ডকে বোঝানো হয়েছে। মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি পুনরায় আবার সমুদ্র যাত্রায় অংশগ্রহণ করব। এগেন, এই এগেন শব্দটি মানে পুনরায়। এই এগেন শব্দটির দ্বারা এটা প্রমাণিত হয় যে কবি ইতিপূর্বে আগে বহুবার তিনি সমুদ্র যাত্রায় গিয়েছেন এবং সামুদ্রিক সৌন্দর্য দেখে তিনি খুব আনন্দ পেয়েছেন, এবং সেই সৌন্দর্য দেখার টানে, সেই সৌন্দর্য উপভোগ করার জন্য তার মনের মধ্যে একটা সবসময় সমুদ্রের প্রতি টান বা আকর্ষণ জেগে যায়। এই জন্যই কবি বলছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি পুনরায় আবার সমুদ্র যাত্রা করতে যাব। টু দ্য লোনলি সি নিঃসঙ্গ সমুদ্র, অ্যান্ড দ্য স্কাই, এবং নিঃসঙ্গ আকাশের নিচে। তাহলে নিঃসঙ্গ আকাশের নিচে, নিঃসঙ্গ সমুদ্রের মাঝে আমি আবার যাব সমুদ্র যাত্রা করতে। অর্থাৎ সমুদ্রের যে সামুদ্রিক সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করার জন্য কবি আবার তিনি যাবেন, এ কথাই তিনি প্রথম সেন্টেন্সের মধ্যে বোঝাতে চেয়েছেন। অ্যান্ড অল আই আস্ক, এবং এর জন্য প্রয়োজন। অল আই আস্ক মানে হচ্ছে এর জন্য প্রয়োজন, ইজ এ টল শিপ, একটা লম্বা জাহাজ প্রয়োজন। তাহলে এই যে সমুদ্রযাত্রার জন্য কবির প্রয়োজন একটা লম্বা জাহাজ। অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, এবং সেই সঙ্গে প্রয়োজন একটা তারা, যে তারাটা কবিকে সমুদ্রের মাঝে দিক নির্ণয় করতে সাহায্য করবে। এখানে স্টার বলতে পোলার স্টারকে বোঝানো হয়েছে। পোলার স্টারের অর্থ হচ্ছে ধ্রুব তারা, যেটি উত্তর আকাশের একটি নির্দিষ্ট বিন্দুতে স্থির থাকে, যা দিক নির্ণয়ে সাহায্য করে। আর দিনের বেলাতে কম্পাসের সাহায্যে সমুদ্রের মাঝে দিক নির্ণয় করতে হতো। তাহলে এখানে কবি যে সময়ের সমুদ্র যাত্রার কথা বলছেন, সেই সময়তে এত আধুনিক যন্ত্র বা দিক নির্ণয়ের আধুনিক কোনো যন্ত্র ছিল না। সেই সময় কবি কি করতেন, উত্তর আকাশে অবস্থিত যে ধ্রুবতারা, সেই পোলার স্টারের সাহায্যে দিক নির্ণয় করতেন। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য ওয়াইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং
and a grey mist on the sea's face and a grey dawn breaking. হুইলস কিক, হুইলস কিক বলতে এখানে মানে সামুদ্রিক যে জাহাজ, সেই জাহাজে যানবাহনের মতো এক ধরনের চাকা লাগানো থাকতো, যে চাকার সাহায্যে সমুদ্রের মাঝে মানে এই জাহাজের দিক নির্ণয় করা হতো। এখানে হুইলস কিক, দ্য ফ্রেজ refers to the forceful sudden movement of the ship's steering wheel. মানে এখানে হঠাৎ করে মানে সমুদ্রের মাঝে জাহাজের মানে দিক পরিবর্তন করার জন্য এই চাকাটাকে ব্যবহার করা হতো। আইদার অ্যাজ ইটস টার্ন টু চেঞ্জ কোর্স অর হোয়েন দ্য ওয়েভ মেক্স দ্য শিপ লার্জ কজিং দ্য হুইল টু স্পিন অর জয়েল্ট। এখানে মাঝে মাঝে মানে সামুদ্রিক বাতাসের আঘাতে জাহাজটা অনেক সময় কি হতো, এদিক ওদিক ঘুরে যেত। তখন সেই সব জাহাজের মানে একটা ডাইরেকশন বা মানে দিক নির্ণয় করার জন্য এই হুইলস কিকটাকে বা এই সমুদ্রের মানে জাহাজের এই চাকাটাকে ব্যবহার করা হতো। তাহলে কবি বলছেন যে সমুদ্রের মাঝে এই জাহাজের দিক নির্ণয় করার জন্য হুইলস কিক অর্থাৎ এই মানে জাহাজের চাকা প্রয়োজন, অ্যান্ড দ্য ওয়াইন্ড সং মানে সেই সঙ্গে প্রয়োজন হচ্ছে বাতাসের গান। অর্থাৎ সমুদ্রের মাঝে প্রবল বেগে বাতাস প্রবাহিত হওয়ার ফলে একটা শোঁ শোঁ একটা আওয়াজ উৎপন্ন হয়, এই আওয়াজটাকে বলা হচ্ছে এখানটাই ওয়াইন্ড সংস। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং সেই সমুদ্রের যে জাহাজ, সেই জলজাহাজে থাকতো মানে পাল, যে পালের সাহায্যে মানে বাতাসে আঘাত করে সেই মানে জাহাজটাকে অনেক দূর নিয়ে যেত। এখানে বলা হচ্ছে শেকিং, শেকিং মানে হচ্ছে কম্পমান, এবং সেই সঙ্গে প্রয়োজন কম্পমান সাদা পাল। অর্থাৎ বাতাস প্রচণ্ড বেগে মানে প্রবাহিত হওয়ার ফলে সেই পালগুলো একটু কেঁপে উঠতো বা নড়ে উঠতো, এই জন্য বলা হচ্ছে হোয়াইট সেল শেকিং। তাহলে এখানে সমুদ্র যাত্রার জন্য প্রয়োজন হচ্ছে হুইলস কিক এবং সেই সঙ্গে ওয়াইন্ড সং এবং সেই সঙ্গে দ্য হোয়াইট সেল শেকিং, অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ সারফেস, এবং সেই সঙ্গে প্রয়োজন হচ্ছে মানে সকালবেলায় ধূসর বর্ণের মানে গ্রে মিস্ট, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, এখানে ধূসর বর্ণের কুয়াশা আচ্ছাদিত সেই সমুদ্রের যে সারফেস বা সমুদ্রের উপরি অংশটা, সমুদ্রের উপরি অংশটা সাদা মানে মিস্ট দ্বারা বা কুয়াশা দ্বারা আচ্ছাদিত হয়ে থাকবে, এরকম একটা পরিবেশ দরকার। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং সেই সঙ্গে প্রয়োজন ধূসর বর্ণের সকাল, অর্থাৎ মানে রাত্রি অতিক্রান্ত হওয়ার পরে যে সকাল, ডন মানে হচ্ছে সকাল, যে সকাল মানে এসে উপস্থিত হয় সেই সকালবেলাটা হবে গ্রে, ধূসর বর্ণের সকালবেলা। একথায় ধূসর বর্ণের সকালবেলায় সমুদ্রের উপরিভাগটা সাদা কুয়াশা দ্বারা আচ্ছাদিত হয়ে থাকবে এবং প্রচণ্ড গতিতে বাতাস প্রবাহিত হবে, বাতাসের শোঁ শোঁ আওয়াজ হবে। ঠিক এরকম একটা পরিবেশে মানে সাদা মানে প্রবাহিত বাতাসের আঘাতে কম্পমান যে পাল এবং সেই সঙ্গে হুইলস কিক এবং জাহাজের দিক নির্ণয় করার জন্য যে চাকা, সেই চাকা, একথায় হুইলস কিক, ওয়াইন্ড সং, তারপরে হোয়াইট সেলস শেকিং, অ্যান্ড গ্রে মিস্ট অন দ্য সিজ সারফেস অ্যান্ড গ্রে ডন ব্রেকিং, এই সমস্ত বিষয়গুলো সমুদ্র যাত্রার জন্য খুবই প্রয়োজন, এবং এইগুলো ঠিকঠাক পেলে তবেই সমুদ্রযাত্রা তার সফল হবে এবং সামুদ্রিক সৌন্দর্য দেখতে সে সক্ষম হবে। প্রথম স্ট্যাঞ্জার মধ্য দিয়ে কবি এইভাবে মানে সমুদ্র যাত্রার প্রস্তুতি হিসাবে যে যে বিষয়গুলো মানে পেলে সমুদ্র যাত্রা তার পক্ষে সফলভাবে করা সম্ভব, সেই সমস্ত জিনিসের প্রয়োজনীয়তার কথাই কবি প্রথম স্ট্যাঞ্জার মধ্যে প্রকাশ করতে চেয়েছেন। নেক্সট স্ট্যাঞ্জা। I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. সেকেন্ড স্ট্যাঞ্জার মধ্যেও দিয়েও তিনি আর একবার তার সমুদ্র যাত্রার কামনা তিনি প্রকাশ করেছেন। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্র যাত্রায় অংশগ্রহণ করতে চাই। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড মানে হচ্ছে প্রবাহমান যে সমুদ্রের টাইড বা স্রোত,
সেই প্রবাহমান সমুদ্রের স্রোতের ডাকের জন্য আমি আবার পুনরায় সমুদ্রযাত্রা করতে চাই। ইজ এ ওয়াইল্ড কল। এবং প্রবাহমান সমুদ্র স্রোতের সেই ডাকটা ছিল খুবই বেপরোয়া, ওয়াইল্ড, বন্য ডাক, মানে খুব আন্তরিকভাবে তাকে ডাকছে। অ্যাকচুয়ালি প্রবাহমান সমুদ্রের স্রোত তো আর কাউকে ডাকতে পারে না, কিন্তু এখানে কবির অন্তরাত্মার যে প্রবল ইচ্ছা সমুদ্র ভ্রমণ করার, সেই অন্তরাত্মার প্রবল যে ইচ্ছা, সেটাকেই কিন্তু এখানে ওয়াইল্ড কল বলা হয়েছে। অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং এই ডাকটা ছিল স্পষ্ট ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, এই ডাককে কখনোই অস্বীকার করা সম্ভব নয়। মানে অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি বা কোনো মানুষ যখন আমাদের কাউকে আন্তরিকতার সঙ্গে ইনভাইট করে বা আন্তরিকভাবে আহ্বান করে তখন, এবং তার সেই ডাকটার মধ্যে যদি কোনো আর্টিফিশিয়ালিটি না থাকে এবং তার ডাক যদি স্পষ্ট হয়, তাহলে তার সেই ডাকে সাড়া না দিয়ে থাকাটাই হচ্ছে মানে অস্বাভাবিক বিষয়। তাই এখানে কবি বলতে চেয়েছেন যে প্রবাহমান সমুদ্রের স্রোতের ডাক, যে ডাকটা ছিল খুবই বেপরোয়া এবং স্পষ্ট ডাক, সেই ডাকটা মানে কবির পক্ষে ডিনাই করা, অস্বীকার করা একেবারে অসম্ভব, সে অস্বীকার করতে পারবে না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ ওয়াইন্ডি ডে, এবং এই সমুদ্র ভ্রমণের জন্য প্রয়োজন হচ্ছে ঝোড়ো বাতাসে পরিপূর্ণ একটি দিন। মানে যে দিনটিতে ঝোড়ো বাতাস প্রবাহিত হবে, এরকম একটা দিন প্রয়োজন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং সেই সঙ্গে আকাশে ভাসমান মেঘরাশি, যেগুলো আকাশে ভাসমান মেঘরাশি, যে মেঘগুলো উড়ে উড়ে চলে যাবে, তাহলে এইরকম আকাশে ভাসমান মেঘপুঞ্জযুক্ত এবং ঝোড়ো হাওয়াযুক্ত একটা দিনের প্রয়োজন সমুদ্রযাত্রার জন্য। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, এই যে মানে জাহাজটা যখন সমুদ্রের জলরাশিকে ভেদ করে এগিয়ে যাবে, তখন কি হবে, সেখানকার জলগুলো একটু প্রচণ্ড গতিতে এগিয়ে যাবে। মানে এই যে চলমান যে সমুদ্রের জলরাশি, সেই জলরাশিটা স্প্রে চারিদিকে ছড়িয়ে পড়বে। অ্যান্ড দ্য ব্লন স্পাম, স্পাম মানে হচ্ছে ফেনা, ব্লন মানে হচ্ছে ফুলে ফেপে ওঠা। এখানে জাহাজটা যখন সমুদ্রের জলরাশির উপর দিয়ে প্রচণ্ড গতিতে এগিয়ে যাবে, তখন সেই জলগুলো মানে চলমান জলরাশি, এবং সেই জলরাশির মাঝে কি হবে, একটা বুদবুদ বা ফেনার সৃষ্টি হবে। সেই ফেনাগুলো কি করবে, একটু ফুলে ফেপে উঠবে। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং সমুদ্রে সাধারণত বক জাতীয় এক ধরনের পাখি দেখা যায়, সাদা পাখি, যেগুলোকে গাংচিল বলা হয়। সিগাল শব্দের অর্থ হচ্ছে গাংচিল। সেই সিগাল পাখির ক্রাইং বা চিৎকার শুনতে পাওয়া যাবে। তাহলে সিগাল পাখির ক্রাইং বা চিৎকার শুনতে পাওয়া যাবে, এবং সমুদ্রের জলরাশি ফুলে ফেপে উঠে ফেনার সৃষ্টি করবে, এবং মানে জাহাজের সঙ্গে কি হবে, সেই যে চলমান জলগুলো, সেগুলো এদিক ওদিক নিক্ষিপ্ত হবে, এরকম একটা পরিবেশের সৃষ্টি হবে। এরকম পরিবেশে তিনি সমুদ্রযাত্রা করতে তিনি অংশগ্রহণ করতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। থার্ড স্ট্যাঞ্জা, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। থার্ড স্ট্যাঞ্জাদের শুরুতেও তিনি আবার বলেছেন তিনি সমুদ্রযাত্রায় অংশগ্রহণ করার তার তীব্র বাসনা তিনি পুনরায় প্রকাশ করেছেন। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, মানে যাযাবর জীবনের মতো তিনি আবার সমুদ্রযাত্রায় অংশগ্রহণ করতে চান। অ্যাকচুয়ালি ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ মানে হচ্ছে যাযাবর জীবন। আমরা জানি যাযাবর শ্রেণীর মানুষেরা কখনো একটা নির্দিষ্ট জায়গায় কনফাইন্ড বা আবদ্ধ হয়ে থাকতে চায় না। তারা জীবিকা অর্জনের জন্য তারা স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়ায়। এটাই হচ্ছে ওদের মানে বিশেষ বৈশিষ্ট্য। ঠিক সেরকম মানে কবি এখানে জন ম্যাসফিল্ড তিনি একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকতে চান না। তিনি সবসময় যাযাবর জীবনের মতো তিনি বেরিয়ে পড়তে চান বাড়ি থেকে, এবং সমুদ্রযাত্রায় অংশগ্রহণ করতে চান, এবং নতুন নতুন জায়গা তিনি দেখতে চান, এবং নতুন নতুন প্রাকৃতিক সৌন্দর্যও তিনি হৃদয় দিয়ে উপলব্ধি করতে চান। এই জন্যই তিনি বলেছেন যাযাবর জীবনের মতো আমি আবার সমুদ্রযাত্রায় অংশগ্রহণ করব। টু দ্য গার্লস ওয়ে, এখানে সিগালস পাখি যেদিকে গেছে সেই দিকে আমি ভ্রমণ করব। অ্যান্ড দ্য হুইলস ওয়ে, এবং যেদিকে তিমি মাছ চলে গেছে, তিমি মাছ, হুইলস মানে তিমি, যে রাস্তায় তিমি মাছ যায়,
সেই রাস্তায় আমি ভ্রমণ করব, সেই সমুদ্রে সমুদ্রে সেই দিকে আমি ভ্রমণ করব। হোয়ার দ্য ওয়াইন্ডস লাইক এ উইটেড নাইফ, এবং যেখান দিয়ে মানে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় এবং সেই বাতাসটা যেন ধারালো ছুরির মতো আঘাত করে, সেরকম জায়গা দিয়ে আমি ভ্রমণ করব। হুইটেড নাইফ, এখানে হুইটেড মানে হচ্ছে সার্পেন্ট বা ধারালো, নাইফ মানে হচ্ছে ছুরি। ধারালো ছুরি মানে যা আঘাত করলে যেমন শরীরে এক ধরনের যন্ত্রণা সৃষ্টি হয়, ঠিক সেরকম শীতল বায়ু অর্থাৎ ঠান্ডা বাতাস যখন প্রচণ্ড বেগে প্রবাহিত হয়, তখন সেই প্রবাহিত ঠান্ডা বাতাস যখন দেহের যে জায়গাতে লাগে, মনে হয় যেন ধারালো ছুরির মতো আঘাত করছে সেই দেহের সেই জায়গাটা। তাহলে এখানে বলছে, এখানে মানে এখানে ঠান্ডা বাতাস সাধারণত আমরা লক্ষ্য করতে পারি, আমরা আইডিয়া করে নিতে পারি যে উত্তরে বাতাস, উত্তর দিকে অংশগ্রহণ করা মানে উত্তর দিকে যতটাই অগ্রসর হওয়া যাবে ততটাই ঠান্ডা বাতাস বেশি অনুভূত হয়। তাই কবি এখানে মানে উত্তরের দিকে, মানে সমুদ্র পথে উত্তরের দিকে এগিয়ে যেতে চান। তাহলে এখানটায় মানে সিগালস পাখি যে রাস্তায় পরিভ্রমণ করে এবং যেদিকে তিমি মাছেরা যায় এবং যেদিকে গেলে পারে মানে ঠান্ডা হিমশীতল বাতাস দেহের মানে সাপ মানে অর্থাৎ ধারালো ছুরির মতো আঘাত করে, সেই রাস্তাতে আমি মানে সেই দিকে সমুদ্রের সেই দিকে আমি পরিভ্রমণ করতে চাই। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন, এবং আমার প্রয়োজন হচ্ছে সেই সঙ্গে মেরি মানে হচ্ছে আনন্দদায়ক, ইয়ার্ন মানে হচ্ছে টেল মানে হচ্ছে গল্প, ফ্রম এ লাফিং ফিলো রোভার, ফিলো মানে হচ্ছে সঙ্গী, রোভার মানে হচ্ছে নাবিক, এবং লাফিং মানে হচ্ছে হাস্যোজ্জ্বল। তাহলে এই মানে সমুদ্রযাত্রার শেষে আমার প্রয়োজন হচ্ছে আনন্দময় আনন্দজনক গল্প শোনা। কার কাছ থেকে? ফ্রম এ লাফিং ফিলো রোভার, মানে সদা হাস্যময় সঙ্গী নাবিকের কাছ থেকে, মানে আনন্দপূর্ণ মনে শান্তি পাওয়ার মতো আমি একটা গল্প শুনতে চাই। অ্যান্ড কোয়াইট স্লিপ, এবং শেষে চাই একটা শান্ত ঘুম। অ্যান্ড এ সুইট ড্রিম, এবং সেই সঙ্গে প্রয়োজন মিষ্টি স্বপ্ন। হোয়েন দ্য লং স্ট্রাইকস ওভার, মানে এই ট্রাইকস মানে হচ্ছে যাত্রা বা ভ্রমণ, এই দীর্ঘ সমুদ্র ভ্রমণ করার পর আমি ফিলোরোভারের কাছ থেকে মানে সদা হাস্যময় ফিলোরোভারের কাছ থেকে একটি মিষ্টি সুন্দর গল্প, আনন্দদায়ক গল্প শুনতে চাই। এবং এই যাত্রার শেষে আমি একটা সাউন্ড স্লিপ অর্থাৎ কোয়াইট স্লিপ অর্থাৎ সাউন্ড স্লিপ বা গভীর ঘুম আমি চাই, এবং ঘুমের প্রয়োজন, এবং তারপরে প্রয়োজন হচ্ছে একটা মিষ্টি স্বপ্ন। তাহলে এই দীর্ঘ সমুদ্রযাত্রা অতিক্রান্ত হওয়ার পর বা এই দীর্ঘ সমুদ্রযাত্রা শেষ করার পর তিনি মানে ফিলোরোভার অর্থাৎ সদা হাস্যময় সহ নাবিকের কাছ থেকে আনন্দপূর্ণ গান শুনে, আনন্দপূর্ণ মানে গল্প শুনে তিনি মনে শান্তি পেতে চান, এবং সর্বশেষে তার প্রয়োজন একটা সাউন্ড স্লিপ, গভীর ঘুম এবং মিষ্টি স্বপ্ন। এইভাবেই তিনি সমুদ্রযাত্রাকে শেষ করতে চেয়েছেন। এই হলো দ্য সি ফেভার কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস। তো এখানে আমি আজকে শেষ করছি, দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং সর্বশেষ বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। তো বিদায় নিচ্ছি এখানেই, ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক এভরিবডি।